কথায় বলে বাঙালির পায়ে সর্ষে। বাঙালি ঘুরতে ভালোবাসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর। দীঘা, পুরী, দার্জিলিং এর পরে বাঙালির আরেকটি অত্যন্ত প্রিয় স্থান হলো আন্দামান। আমাদের এই ভিডিওটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেড়াতে যাওয়ার বিভিন্ন রকম তথ্য নিয়ে তৈরি করা হচ্ছে এবং এই ভিডিওটা বেসিক্যালি তৈরি করার উদ্দেশ্য হলো যে এতে আমরা বেশ কিছু তথ্য আপনাদের জানাবো, যেটা আমরা মনে করি যে কোনো ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট বা বুকিং এজেন্ট আপনাদের জানাবে না। এবং সব থেকে বড় কথা, আমরা সদ্য আন্দামান ট্রিপ থেকে ফিরেছি, সবে 2-3 দিন হলো। তো এখন যে তথ্যটা আপনারা পাবেন সেটা একদম ফ্রেশ, আপডেটেড, একদম ফ্রেশ। আমরা ফেব্রুয়ারি 2025-এ এই আন্দামান ভ্রমণ সেরে ফিরেছি এবং আমাদের এই ভিডিওটা কিরকম ভাবে আমরা ভাগ করছি, যে আমাদের ভিডিওটা এরকম ভাবে ভাগ করা রয়েছে যে কিছু জিনিস যেটা আপনি অবশ্যই করবেন, কিছু জিনিস যেটা না করলেও চলে, এবং কিছু জিনিস যেটা করবেন না, নট রেকমেন্ডেড ফ্রম আওয়ার এন্ড। এক্স্যাক্টলি। তো আমাদের এই ভিডিওটা আমরা আপনাদের সুবিধার্থে করছি। এবং আরেকটা কথা বলে রাখি, এবং সবার ভিডিওটার শেষে একটা টিপস থাকবে, বেশ কিছু টিপস দেব, যেটা কিন্তু অবশ্যই শুনবেন। ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। একটা কথা আমি প্রথমে একটু বলে দেব, আন্দামান ট্রিপের জন্য সব থেকে ভালো সময় হচ্ছে মোটামুটি পুজো থেকে মার্চ অবধি। ওরা বলবে এপ্রিল, তবে মার্চের মধ্যেই ঘুরে আসবেন, নইলে প্রচন্ড গরম বেড়ে যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের ট্রিপ আমরা কোথা থেকে শুরু করেছি এবং কিভাবে এগিয়েছি। আমাদের প্রথমে আমরা কলকাতা থেকে ঢুকলাম পোর্ট ব্লেয়ারে। হ্যাঁ, অধিকাংশ ট্রিপ সেভাবেই হয়, কারণ কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে আপনাকে যদি ফ্লাইটে যান, আজকাল ম্যাক্সিমাম লোকে ফ্লাইটেই যায়, তো আমরা ফ্লাইট ধরেই বলছি পোর্ট ব্লেয়ারে নামবেন। এবং প্রথম দিন ম্যাক্সিমাম ট্যুর অপারেটর যেভাবে প্ল্যানটা রাখবে সেটা তুমি একবার বলে দাও। সেলুলার জেল, সেখানে প্রথমে আপনি দিনের বেলাটা ঘুরে দেখলেন। আমরা যেরকম গাইড নিয়েছিলাম, গাইড হচ্ছে প্রতি ফ্যামিলি 200 টাকা করে। সেই গাইড আপনাকে মোটামুটি বুঝিয়ে দেবে, এবার আপনি নিজের মতন করে ঘুরতে পারেন যদি আপনি নিজের মতো করে একটু পড়াশোনা করে নিয়ে যান। হ্যাঁ, সেলুলার জেলের গাইড যে জিনিসটা বলবেন রাত্রিবেলা, সেটাই আপনি লাইট অ্যান্ড সাউন্ডে দেখতে পাবেন। তবে রাত্রিবেলাতে যে লাইট অ্যান্ড সাউন্ড দেখাতে হয় সেটা আমরা বলবো অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না। এবং এটা দিয়েই আপনার প্রথম দিনের ভ্রমণ সমাপ্ত হবে না। প্রথম দিনে আমরা, তুমি ভুলে যাচ্ছ, প্রথম দিনে আমরা এই সেলুলার জেল সকালবেলা করলাম, করে আমরা চলে গেলাম হচ্ছে কোভিন্স কোভ বিচে। হ্যাঁ, কোভিন্স কোভ বিচে আমি একটু বলে নিই, এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে আমরা একটি বেছে নিয়েছিলাম। সেটা হচ্ছে একটি স্পিড বোটে করে আপনাদেরকে মোটামুটি কিছুটা এগিয়ে নিয়ে যাবে। সেখানে একটা 3টে রাউন্ড মারবে বোটটা। তবে যেটা আমাদের অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে এই রাইডটা পার হেড 750 করে, মানে আপনার আমাদের পড়লো 1500 টাকা। তবে এই রাইডটি জাস্ট 3 থেকে 4 মিনিট। তো এটা আপনারা করতেও পারেন, না করলেও খুব বেশি কিছু মিস করবেন না। এরপরে আপনাদের নিয়ে যাওয়া হবে মেরিনা বিচ। সেটা অবশ্যই করবেন, সেটা খুব সুন্দর জায়গা, যদিও ওটার মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই, বাট শহরের মাঝখানে একটা সুন্দর সাজানো পার্ক এবং বিভিন্ন ধরনের লাইটিং চলছে, আশেপাশে নানা ধরনের খাবারের দোকান আছে। এবং এটা পেয়ে যাওয়ার পরেই আপনি দেখতে যাবেন লাইট অ্যান্ড সাউন্ড। তো আমরা চলে আসছি পরের দিন। আচ্ছা, লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট আমাদের ট্রাভেল এজেন্ট কেটে রেখেছিলেন, তো আমাদের সেটাতে অসুবিধে হয়নি, আইডি কার্ড নিয়ে যেতে হয়েছে সাথে। পরের দিনে যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি নর্থ বে আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, অথবা আপনি প্রথমে হয়তো রস আইল্যান্ডেও নিয়ে যেতে পারেন, যেটা আপনার মোটর বোট যেভাবে আপনাকে নিয়ে যাবে। এটা ডিপেন্ড করে আইল্যান্ডে ক্রাউডের ওপরে। যেই আইল্যান্ডে ক্রাউড বেশি, তখন আমরা সেই আইল্যান্ডটা অ্যাভয়েড করে শুরু করি অপর আইল্যান্ডটা দিয়ে।
সেটা বোটের যে চালক সে ডিসাইড করে। হ্যাঁ, এবারে আমরা ভিডিওটা বেশি বড় করব না, আমরা একটু শর্টে করব। বেসিক্যালি আমরা আপনি যদি নর্থ বে আইল্যান্ডে যান, আপনি এই অ্যাক্টিভিটি আরো কয়েক জায়গায় করতে পারেন, যেমন হ্যাভলকে গিয়েও করতে পারেন, ওখানে এলিফ্যান্টা বে আছে। আমি একটা কথা অ্যাড করব, হ্যাভলকে কিন্তু পার রাইড 500 থেকে 1000 টাকা বেশি পড়বে এক্সপেন্স। হ্যাঁ, তো সেই কারণে সব থেকে রেকমেন্ডেড হচ্ছে আপনি এটা নর্থ বে আইল্যান্ডে করতে পারেন। কি কি অ্যাক্টিভিটি হবে একটু বলে দাও। প্রথমে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে সেমি সাবমেরিন, তারপর আছে গ্লাস বটম বোট, কায়াকিং, এগুলো মোটামুটি সবাই করতে পারেন। এরপর যারা আরেকটু বেশি অ্যাডভেঞ্চারাস, প্যারাসেইলিং, স্নরকেলিং, স্কুবা ডাইভিং, এগুলো আপনি যদি আপনার সাহসে কুলায় আপনি সেগুলো করতে পারেন। এবং অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, এখানে নীল আইল্যান্ডের জন্য কোনো অ্যাক্টিভিটি রাখবেন না, কারণ অধিকাংশ ক্ষেত্রে নীল আইল্যান্ডে অ্যাক্টিভিটি বন্ধ থাকে বছরের অধিকাংশ সময়। সুতরাং আপনার যদি করার থাকে, বেস্ট অপশন হলো সেটা আপনি নর্থ বে আইল্যান্ড অথবা হ্যাভলকে রাখতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পরে নৌকো করে আপনি আবার সেই বোটে করে আসতে পারেন যে জায়গাটা, সেটার এখনকার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বা রস আইল্যান্ড, যেটা আগে নাম ছিল, যেটা এক সময় এটা ব্রিটিশদের ক্যাপিটাল ছিল। তো এখানে বিশেষ কিছু দেখার নেই, তুমি একটু বলে দাও। এখানে গলফ কার্ট আছে, এক একটি কার্টে ওরা 8 জন করে নেয় এবং পার হেড হচ্ছে 80 টাকা। তো ওই গলফ কার্টে যে ড্রাইভার, সেই আপনাকে একটা ওই হিল টপটার ওপর অব্দি নিয়ে যাবে এবং গাইড করতে করতে, যে এখানে অ্যাকচুয়ালি অনেক মনুমেন্টস আছে যেগুলো আগে ব্রিটিশরা ব্যবহার করতেন বিভিন্ন কাজে। তো উনি আপনাকে গাইড করতে করতে নিয়ে যাবেন। হিল টপে গিয়ে একটা লাইট হাউস আছে, সেটা আপনি নিজের মতো করে দেখে আসতে পারেন। এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আগে এটা ক্যাপিটাল ছিল, জাপানিরা বম্বিং করে এটাকে একটা রুইন্সে পরিণত করেছে। আপনি সেই জায়গাটা সুন্দর দেখতে পাবেন, বেশ একটা সুন্দর থ্রিলিং এক্সারসাইজ লাগবে। এবং এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় দিনে, যেটা আপনাকে তার জন্য আপনাকে আলাদা করে ক্রুজে করে যেতে পারেন অথবা জাহাজে যেতে পারেন, যেটা অনেকটাই ডিস্টেন্স, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে যেতে। সেটা হলো হ্যাভলক আইল্যান্ড। তো হ্যাভলক আইল্যান্ড সম্বন্ধে কিছু বিশেষ তথ্য আপনার জেনে রাখা দরকার। আচ্ছা, হ্যাভলক আইল্যান্ডে চেষ্টা করবেন যে কোনো একটি বিচ প্রপার্টিতে থাকতে। আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের একটি দুর্ধর্ষ বিচ প্রপার্টিতে রেখেছিলেন, যেখানে আমরা সমুদ্রে নিজেদের প্রাইভেট বিচে আমরা স্নান করা এসব এনজয় করেছি। তারপর আপনাকে এখান থেকে নিয়ে যাবে রাধানগর বিচে, যেটি এশিয়ার সবথেকে সুন্দরতম বিচ বলে ধরা হয়। হ্যাঁ, তো স্নান করার জন্যই আইডিয়াল জায়গা। যদি আপনি আন্দামানে যান, তাহলে আপনি টার্গেট করবেন যে রাধানগর বিচে আপনি গিয়ে স্নান করতে পারেন, এবং এখানে কোরাল রিফের আঘাত পাওয়ার সম্ভাবনা কম। তো রাধানগর বিচ শুড বি ইয়োর আইডিয়াল ডেস্টিনেশন ফর সি বেদিং। এবং এছাড়া আরো বেশ কয়েকটা বিচ আছে, কিন্তু সেগুলো মানে স্নানের পক্ষে উপযুক্ত না, যেমন কালাপাত্তার বিচ আছে এবং গোবিন্দনগর বিচ আছে। সেগুলো কিন্তু ভালো, কিন্তু তাতে স্নান করার জন্য উপযুক্ত জায়গা নয়। তো হ্যাভলকে আপনি 1 দিন বা 2 দিন আপনার ইচ্ছে মতো কাটাতে পারেন। তারপরে অ্যাক্টিভিটি হচ্ছে আপনি সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে নীল আইল্যান্ডে, সেটাও একটি ক্রুজে করে। আমরা গিয়েছিলাম নটিকা বলে একটি ক্রুজের সাহায্যে। এবারে নীল আইল্যান্ডে কিছু সমস্যা রয়েছে, সেটা আমি আপনাকে বলছি। নীল আইল্যান্ডের বেশ কিছু জিনিস আছে যেটা আপনার জন্য খুবই দরকারি। এবং নীল আইল্যান্ডে একটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে নীল আইল্যান্ডে কিন্তু জলের সমস্যা রয়েছে। তো আপনি যত বড় প্রপার্টিতেই থাকুন না কেন, জলের সমস্যা কিন্তু আপনি পাবেন। সব সময় বাথরুমে একটি বালতি অন্তত ভরে রাখবেন জল। হ্যাঁ, এবং নীল আইল্যান্ডে এই অর্থে অ্যাক্টিভিটি কিছু করার নেই, তবে দুটো জায়গায় অবশ্যই আপনি দেখবেন। তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ টু কোরাল আইল্যান্ড, এবং এটা আপনি গাইড ছাড়া দেখতে পারবেন না, এবং এর জন্য একটা বিশেষ টাইম আছে।
অর্থাৎ জোয়ার এবং ভাটার সময়টা বুঝে আপনাকে যেতে হবে। ভাটার সময় গেলে তবেই আপনি ওখানে যেসব কোরাল এবং মেরিন স্পিসিস গুলো আছে সেগুলো দেখতে পাবেন। এটা কিন্তু যে কোনো সময় গেলে হবে না। তো সেই হিসেবে আপনার ড্রাইভারের সাথে কথা বলে আপনি আইল্যান্ডটা ভিজিট করবেন। আচ্ছা, লক্ষ্মণপুর বিচে একটি অ্যাক্টিভিটি ওখানে আপনাদের বলা হবে স্টার গেজিং। ওরা পার হেড 1000 টাকা নেয় এবং দাবি করে ওরা বিভিন্ন রকমের প্ল্যানেট, স্টার্স, মুন এসব দেখাবে। তবে আমরা সেটা দেখেছি, তবে আমার মনে হয়েছে 1000 টাকা হিসেবে ব্যাপারটা বেশি, কারণ একটি টেলিস্কোপে 10 জন 12 জন করে দেখে, তো খুব ভালোভাবে দেখা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে টেলিস্কোপটা ফেলে রাতের দিকে দেখানো হয় স্টার গেজিং, সেটা জায়গাটা এতটাই সেখানে হাওয়া চলে, তো আপনি ভালো করে কোনো প্ল্যানেট ঠিকঠাক দেখতে পাবেন না। তো সেই কারণে আমরা বলবো এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ স্টার গেজিং টাকা যে পরিমাণ নিচ্ছে সেই তুলনায় সেই এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন। সুতরাং উই আর নট রিকমেন্ডিং ইট। তো এটা হয়ে গেল আপনার নীল আইল্যান্ড। তো এখানে আরেকটা জিনিস আমরা এখানে বলবো, সেটা হচ্ছে আপনার যদি কোনো ছোট সুভিনির শপিং করার থাকে, তো সেক্ষেত্রে ভারতপুর বিচ, ওখানে আপনি বেশ 10-12টা 15টা দোকান আছে, একটু ঘুরে নেবেন, নেগোশিয়েট করবেন। আমরা ওখানে ম্যাক্সিমাম শপিংটা করেছি এবং খুব ভালো দামে পেয়েছি। আরেকটা জিনিস বলে রাখি, আপনার ড্রাইভার হয়তো বা আপনার ট্রাভেল এজেন্ট আপনাকে বলতে পারে যে ওখান থেকে কোনো জিনিস কিনবেন না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলে পোর্ট ব্লেয়ার থেকে সস্তায় আপনি যদি জিনিস কিনতে চান তাহলে কিন্তু নীল আইল্যান্ডে আপনি শপিং করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা আবার ফিরে আসছি পোর্ট ব্লেয়ারে। সেখানে যেই মেন অ্যাট্রাকশনটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে বারাটাং আইল্যান্ড। বারাটাং আইল্যান্ডে আপনাদের একটা ফরেস্ট থ্রু নিয়ে যাবে, সেটা হচ্ছে একটু বলো। যে ফরেস্টের মধ্যে নিয়ে যাবে, মানে বেসিক্যালি জারোয়া রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, আন্দামানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে জারোয়া ট্রাইবালদের দেখা। তো এটা নিয়ে আমার মনে হয় আলাদা একটা ভিডিও করা উচিত, জারোয়াদের আপনি কিভাবে দেখতে পাবেন, কতটা দেখতে পাবেন। কারণ যারা প্রচন্ড একরকম এক্সপেকটেশন নিয়ে যাচ্ছেন যে আমি প্রচুর রাস্তায় ঘাটে জারোয়া দেখতে পাবো, সেরকম কিন্তু প্রত্যাশা পূরণ হবে না। তো কেন হবে না সেটা নিয়ে আমরা আলাদা করে বলবো, এই ভিডিওতে আমরা সেটা রাখছি না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বারাটাং এ দুটো অ্যাট্রাকশন রয়েছে, একটা হচ্ছে লাইমস্টোন কেভ, যেটা অবশ্যই করবেন। আরেকটা আপনাকে বলা হবে করার জন্য, সেটা হচ্ছে মাড ভলক্যানো দেখে আসার জন্য ওরা বলবে। একটি গাড়ি নেবে 1000 টাকা, করবেন না, ওখানে বিশেষ কিছু নেই দেখবার মতো এই মুহূর্তে। আর তাছাড়া পোর্ট ব্লেয়ার শহরে আরো কিছু জায়গা আছে আপনাদের দেখাবে, সেটার মধ্যে দুটো অন্যতম হচ্ছে নেভেল মিউজিয়াম, আর আরেকটি হচ্ছে অ্যানথ্রোপোলজি মিউজিয়াম, অবশ্যই দেখবেন। তো এইটা দিয়ে আপনার মোটামুটি আন্দামান ভ্রমণ সমাপ্ত হবে। এটা করতে আপনার টোটাল টাইম লাগবে প্রায় দিন 7। আমরা যেগুলো পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো অবশ্যই নোট করবেন। এবং এরপরে আমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে আসছি, যেটা আপনাদের কোনো ট্রাভেল এজেন্ট বলবে না, সেগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টিপস। এবং আন্দামান যাওয়ার আগে এই টিপসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। প্রথম টিপস তুমি বলো। ওখানে দুটো সিম ছাড়া কোনো সিম কাজ করে না, সেটা হচ্ছে বিএসএনএল সিম এবং এয়ারটেল। মানে পোর্ট ব্লেয়ারে কাজ করবে, তবে হ্যাভলক, নীল এসব জায়গায় বিএসএনএল অথবা এয়ারটেল ইজ মাস্ট। ওখানে পুরো আন্দামান শহরে, নেক্সট পয়েন্ট, পুরো আন্দামান শহরে 2 লিটারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছাড়া আপনি পাবেন না, যেটি অবশ্যই আমাদের মনে হয়েছে সর্বত্র ক্যারি করা ডিফিকাল্ট। তো বাড়ি থেকে একটি 1 লিটারের বোতল নিয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে ইউপিআই, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, বোঝাই যাচ্ছে যে ইউপিআই সব জায়গায় কাজ করবে না। তো আপনাকে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে, কারণ অনেকগুলো টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আছে এবং সব জায়গাতে বেশ ভালো টাকা ক্যাশ দিতে হয়। তো একটা সাস্টেনেবল অ্যামাউন্ট অফ ক্যাশ সবসময় ক্যারি করবেন, আদারওয়াইজ কিন্তু ওখানে ইউপিআই সব জায়গায় অ্যাভেলেবেল নয়। খাদ্যরসিক বাঙালিকে বলে রাখি, এই আন্দামান নিকোবর আইল্যান্ডসে অত্যন্ত ফ্যান্সি কিছু খাবার আপনি এক্সপেক্ট করবেন না।
আপনি যদি কোনো 5 স্টার রেস্তোরাঁয় থাকেন, 5 স্টার হোটেলে থাকেন, তাহলে আমি বলতে পারছি না, হয়তো পেতেও পারেন, কিন্তু সাধারণ জায়গায় আপনি সাধারণ খাদ্য পাবেন এবং সুস্বাদু খাদ্য পাবেন। আরেকটা জিনিস এখানে যেটা বলাই বাহুল্য, যে আন্দামানে কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপারটা একটুখানি গোলমেলে, কারণ সবসময় ইলেকট্রিক থাকে না। তবে মানে অনেকক্ষণ ধরে যে কারেন্ট থাকে না সেরকমও না, কারেন্ট চলে যায়, আবার কিছুক্ষণ পরে সেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম কিন্তু আছে। পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। আর আরেকটি ছোট্ট তথ্য, যেহেতু এটি একটি হোয়াইট স্যান্ড বিচ, প্রচুর সানট্যান হবে, প্লিজ ক্যারি লটস অফ সানস্ক্রিন। হ্যাঁ, আর যেটা আমরা আগেই বললাম যে নীল আইল্যান্ডে কিন্তু জলের সমস্যা, তো সেখানে যদি আপনারা যান, তো জল এর সমস্যাটা মাথায় রেখেই কিন্তু আপনাকে বিভিন্ন প্রাত্যহিক কাজগুলো করতে হবে। তো এইটাই আমাদের বলার। আশা করি ভিডিওটা মধ্যে যতটা সম্ভব তথ্য দেওয়ার আমরা দিতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা অলরেডি ঘুরতে গেছেন, তারা বা অলরেডি ঘুরে এসেছেন, তাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাবেন। আমাদের দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত।